আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে পাকিস্তান ক্রিকেট দল যখন মাঠে খেলছে তখন সবথেকে যে বড় প্রশ্নটি সকলের সামনে আসছে সেটি হচ্ছে বাবর আজমের ব্যাটিং পজিশন। তিনি টি-20তে সাধারণত ওপেনিংয়ে ব্যাটিং করে থাকেন এবং একটা লম্বা ইনিংস খেলার চেষ্টা করেন। অতীতে আমরা যখন বাবর আজম তার প্রাইমে ছিলেন তখন আমরা সেই জিনিসটি দেখেছি, তিনি বড় বড় ইনিংস খেলেছেন, দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। আবার যখন তিনি ছন্দহীন হয়েছেন তখন দেখেছি তার ওই ব্যাটিং অ্যাপ্রোচ দলের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সো তার সমাধান কি? তাকে 4 নম্বরে ব্যাটিং করতে পাঠানো, 3 নম্বরে ব্যাটিং করতে পাঠানো, নাকি ওপেনিংয়েই স্ট্রিক্ট থাকা? এটার একটা পাকিস্তান ক্রিকেট টিম সমাধান খুঁজে বের করেছে, যেটি নিয়ে আসলে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে বাবর আজমকে 4 নম্বরে ব্যাটিং করানো মোটেই যুক্তিসঙ্গত কোনো ডিসিশন না, কিন্তু আমি মনে করছি পাকিস্তান ক্রিকেট এটা একটা যুগান্তকারী ডিসিশন নিয়েছে। কেন বলছি? তার কারণটি হচ্ছে এটি শুধুমাত্র বাবর আজমের যে ন্যাচারাল প্লেয়িং স্টাইল রয়েছে সেটিকে এনহ্যান্স করবে না, বরং পাকিস্তান ক্রিকেট যে দলটি রয়েছে তাদের ব্যাটিংকে আলাদাভাবে উপকৃত করবে। কিভাবে সেটা একটু ব্যাখ্যা করি। পাকিস্তান জাতীয় দলে আজকের যদি আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দ্বিতীয় টি-20টি রয়েছে সেটির দিকে লক্ষ্য করেন, সেটি হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল প্রথম 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব, তার পরবর্তীতে যখন সাহিবজাদা ফারহান আউট হয়ে গেলেন, যখন সালমান আলী আগা ব্যাটিংয়ে নামলেন, প্রত্যেকে প্রথম বল থেকেই তারা বোলারদের উপরে চড়াও হয়েছে। তারা প্রথম যে পাওয়ার প্লে 6 ওভার রয়েছে সেই 6 ওভারে রান তুলেছে 75। এখন এই রানটা সবচেয়ে বড় ব্যাপার সেটা না, ডেফিনেটলি আপনি 6 ওভারে আসলে পাওয়ার প্লেতে আপনি যদি কাজে লাগাতে চান তাহলে 60-এর উপরেই রান তুলতে চাইবেন। যেটি সবথেকে গুরুত্বপূর্ণ এটির মধ্যে সেটি হচ্ছে এই যে প্রথম পাওয়ার প্লেতে 36টি বল তারা খেললেন, তার মধ্যে মাত্র 3টি বল তারা ডিফেন্সিভলি খেলেছেন। দ্বিতীয় বলটি ইনিংসের একদম শুরুতে, দ্বিতীয় বলটি 1.2 ওভার এবং হচ্ছে 4.4 ওভার, অর্থাৎ 1.2 ওভার এবং 4.4 ওভার, এর মাঝখানে 3 ওভার 2 বল, টানা 20টা বল তারা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছেন এবং 36টা বলের মধ্যে তারা 33টা বলে অ্যাগ্রেসিভ শট খেলতে চেয়েছেন, রান মেক করতে চেয়েছেন। 3টা মাত্র বল, যে 3টা বল থেকে তারা কোনো রান আদায় করতে চাননি 36টা বল থেকে। এটা পাকিস্তানের একটা নতুন সাইকোলজি তারা প্ল্যান করেছেন, সেটি হচ্ছে আমাদের প্রথম 3 জন ব্যাটার দে উইল গো হার্ড, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনার প্রথম বল থেকে তারা বোলারদের উপরে চার্জ করবেন, তারা রান আদায় করবেন। এখানে কার কতটুকু ব্যক্তিগত রান হচ্ছে, কতগুলো রান হচ্ছে সেটি গুরুত্ব পাবে না, যেটি গুরুত্ব পাবে সেটি হচ্ছে স্ট্রাইক রেট। আজকে সাইম আইয়ুব যখন 21, 22 বা 23 রানে একটা ইনিংস খেলে আউট হয়ে গেলেন, আপনারা খেয়াল করলে দেখবেন তিনি যখন উঠে যাচ্ছিলেন তখন টিম ম্যানেজমেন্ট তার পিঠ চাপড়ে দিচ্ছিল, কারণ হচ্ছে এই রানটি তিনি করেছেন 11 বলে। এটি তাদের পারপাসকে সার্ভ করে। যখন 1 ডাউনে সালমান আলী আগা নামলেন, তিনি প্রথম বলে ডাউন দ্য উইকেট এসে বাউন্ডারি হাঁকিয়েছেন এবং তারপর তিনি ফিস্ট বাম্প করছেন, কারণ হচ্ছে এটি তাদের পারপাসকে সার্ভ করছে। তারা পরিকল্পনা করেছেন যে আমাদের প্রথম 3 ব্যাটার তারা প্রথম থেকে একদম শুরু থেকে অ্যাগ্রেসিভ ব্যাটিং করবে। এখন প্রথম 3 ব্যাটার শুরু থেকে অ্যাগ্রেসিভ ব্যাটিং করার পরে যেটি খুব অবধারিত সেটি হচ্ছে দ্রুত আপনি 2টো উইকেট হারিয়ে ফেলতে পারেন। তাহলে আপনার একটা ইনিংস বিল্ড আপ করার ব্যাটার দরকার হবে, কিংবা আপনার মিডল ওভারে অর্থাৎ 6 থেকে 15 এই যে ওভারটি রয়েছে, 6 ওভার শেষে 15 ওভার পর্যন্ত, এই যে 9টি ওভার, এই 9 ওভারে আপনাকে এমন একজন ব্যাটারকে উইকেটে লাগবে যিনি হচ্ছে উইকেটের চারপাশে সিঙ্গেলস, ডাবলস কিংবা হচ্ছে অকেশনাল বাউন্ডারি বের করে রানের চাকাটি সচল রাখতে পারেন, যিনি ওভার প্রতি 7-8 রান করে আদায় করতে পারেন। এবং সেটি যখন বলবেন তখন মিডল ওভারে পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের থেকে বেটার চয়েস কেউ নেই। আপনার ইনিংস বিল্ড আপ করতে হবে, 2টো দ্রুত উইকেট চলে গেছে, ইউনিট বাবর আজম। আপনাকে ওভার প্রতি 7-8 রান করে তুলতে হবে, দেন ইউনিট বাবর আজম। যদি ওভার প্রতি আপনাকে 10 বা 12 করতে হয় তখন হয়তো আপনি বলবেন না বাবর আজম এটার জন্য খুব একটা উপযুক্ত না, কিন্তু আপনার প্রথমে হচ্ছে টপ অর্ডারে যে টপ 3 এই 3 জন একটা আপনাকে যে কোনো ধরনের ফাউন্ডেশন দিয়ে যাচ্ছেন কিংবা ফাউন্ডেশন দিতে ব্যর্থ হচ্ছেন, যখন ফাউন্ডেশন দিয়ে যাচ্ছেন তখন হচ্ছে ফিনিশাররা যে ফিনিশ করবেন সেটার জন্য স্টেজটা সেট করে দেয়া, এটার জন্য সবথেকে ভালো ক্রিকেটারটির নাম বাবর আজম। যদি টপ অর্ডার ব্যর্থ হয় তাহলে আপনাকে ইনিংস মেরামত করতে হবে, সেটির জন্য সবথেকে ভালো অপশনটি হচ্ছে বাবর আজম। যে কারণে নাম্বার 4 পজিশনে পাকিস্তানের বর্তমান যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় এটি যদি আগের পরিকল্পনা হতো যে প্রথম যারা ব্যাটিং করছেন তারা স্লো স্টার্ট করছেন, তারপরে এসে মিডল ওভারে এসে তারা আসলে হাত খুলে খেলার চেষ্টা করছেন, সেখানে বাবর আজম যদি 4 নম্বরে ব্যাটিং করতেন তাহলে বলতাম সেটি ভালো পরিকল্পনা না। কারণ হচ্ছে আপনি যদি প্রথমে স্লো স্টার্ট করেন তাহলে আপনার মিডল ওভারে এমন একজনকে লাগবে যিনি হচ্ছে খেলাটির যে মোমেন্টাম আছে সেটি চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু পাকিস্তান এবার পরিকল্পনা করছে ঠিক উল্টোটা, তারা প্রথমে মোমেন্টাম চেঞ্জ করতে চাচ্ছে, প্রথমে অ্যাগ্রেসিভ হতে চাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ডেফিনিট গুড অ্যাপ্রোচ। সো তারা যেটি করছে সেটিতে তারা যদি ফেল করে তাহলে তাদের প্ল্যান বি হচ্ছে
4 নম্বরে বাবর আজম, 5 নম্বরে উসমান খান। এই দুজন ব্যাটারি তারা হচ্ছে উইকেটে থাকতে পারেন, তারা সিঙ্গেলস ডাবলস বের করতে পারেন এবং দুজন ব্যাটারি স্পিনের বিপক্ষে সাবলীল। সো এটা পাকিস্তানের জন্য একটা ডেফিনিট ভালো প্ল্যান। এই অর্থে প্রথমত সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেটের যে ব্যাটিং যে পরিকল্পনা রয়েছে সেটির উপকার করবে। নাম্বার 2 হচ্ছে এটি বাবর আজমের যে ন্যাচারাল প্লেইং স্টাইল রয়েছে সেখান থেকে তাকে বের হয়ে যেতে বাধ্য করবে না, তিনি তার ন্যাচারাল প্লেইং স্টাইলে ব্যাটিং করতে পারবেন। এখন কনসার্নের জায়গা দুটো। নাম্বার 1, বাবর আজমকে গত 6-7 মাসে এতগুলো পজিশনে ব্যাটিং করানো হয়েছে যে কারণে এই মুহূর্তে বাবর আজম টোটালি কনফিডেন্ট না। তাকে ওপেন করানো হয়েছে, তাকে নাম্বার 3-তে ব্যাটিং করানো হয়েছে, এখন নাম্বার 4-এ ব্যাটিং করানো হয়েছে। তার মানে বাবর আজমকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যাচ্ছে না যে তোমার কাছ থেকে আমরা কি চাই, এবং সেখানে বাবর আজমের কনফিডেন্স লেভেল যথেষ্ট লো। 2 দিন আগে তিনি বিগ ব্যাশ খেলে এসেছেন, সেখানে তিনি কী পারফর্ম করেছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি ওপেনিংয়ে ব্যাটিং করে এসেছেন। আবার তিনি এর আগে পাকিস্তান জাতীয় দলে খেলছিলেন নাম্বার 3 পজিশনে, যখন ওপেন থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবার নতুন করে বিশ্বকাপের কয়েকদিন আগে তাকে বলা হলো না, তোমাকে নাম্বার 4 পজিশনে খেলতে হবে। এটা হচ্ছে কনসার্ন নাম্বার 1। সেটা হচ্ছে বাবর আজমের পজিশনটা ফিক্স করা হয়নি, অনেকগুলো পজিশনে খেলানো হয়েছে। একটা ক্লিয়ার তাকে পরিকল্পনা দেওয়া দরকার যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ফ্রম ইউ অ্যাট দিস পজিশন। সো সেটি যদি 4 নম্বর পজিশনে হয় বাবর আজমের জন্য, আমার কাছে মনে হয় দ্যাট ইজ এ ভেরি গুড পজিশন। যদি সেটি বাবর আজম না হয়ে থাকে তাহলে ওই ক্যালিবারে বা ওই প্লেইং স্টাইলের আরেকজন খেলোয়াড়, সেটা মোহাম্মদ রিজওয়ান হতে পারে, সেটা অন্য যে কোনো কাউকে দিয়ে সেটি রিপ্লেস করা যাবে, কিন্তু এটা টিমের জন্য এটি কার্যকর হবে। নাম্বার 2 যে জিনিসটি সেটি হচ্ছে পাকিস্তান এই যে নতুন একটা অ্যাপ্রোচে গেল, এটা অনেক দেরিতে গেল। কারণ আপনি যখন 2026 টি-20 বিশ্বকাপের জন্য কোনো কিছু পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনাটা করবেন আপনি 2024 টি-20 বিশ্বকাপের পরপরই, এবং সেটিকে আপনি ট্রায়াল এরর করতে 2025-এর শেষ ভাগে এসে আপনি ফাইনাল করে ফেলবেন যে নাও দিস ইজ আওয়ার পলিসি, দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি, এইভাবেই আমরা যাব 2026 টি-20 বিশ্বকাপ খেলতে। পাকিস্তান নতুন এই অ্যাপ্রোচটি গ্রহণ করেছে বিশ্বকাপের 1 সপ্তাহ আগে কিংবা 10 দিন আগে। সো যখন বিশ্বকাপের 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে একটা নতুন অ্যাপ্রোচ তৈরি হয়, এটার ট্রায়াল এরর, খেলোয়াড়দের অ্যাডজাস্টেবিলিটি, প্রতিপক্ষের সাথে তাদের যেই ধরনের গ্যাপগুলো তৈরি হবে সেগুলো মিটিগেট করার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি তারা পাবেন না। ফলে বিশ্বকাপের মতো মঞ্চে যদি খুব টেস্টেড কোনো সিচুয়েশনে পড়েন তখন পাকিস্তান ভুগতে পারেন। যে স্ট্র্যাটেজিটি পাকিস্তান গ্রহণ করেছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। পাকিস্তানের মানে ব্যাটিং নিয়ে যেই কনসার্নটি আমরা বারবার রেস করছিলাম, তারা পাওয়ার প্লেতে রান তুলতে পারছেন, এবং আধুনিক টি-20তে পাওয়ার প্লেতে প্রচুর রান করাটা এটা খুব জরুরি প্রত্যেকটা দলের ক্ষেত্রে। আপনি চিন্তা করেন, আপনি যদি ভারতের কথা চিন্তা করেন সেখানে অভিষেক শর্মারা এসে প্রথম বল থেকে মারা শুরু করবেন, আপনি ইংল্যান্ডের কথা চিন্তা করেন ফিল সল্ট, জশ বাটলার এসে প্রথম বল থেকে মারবেন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, প্রত্যেকটা দলের। কারণ আধুনিক টি-20তে পাওয়ার প্লে একটা মেজর রোল প্লে করে। আপনার দল 200-র উপরে রান করবে কি করবে না, আপনি যদি পাওয়ার প্লেতে ওই টোনটা সেট করে দিয়ে যেতে পারেন তাহলে মিডল ওভারে আপনার দল ওই অংশটাকে কাভার করে ফিনিশারদের জন্য একটা স্টেজ তৈরি করে দিয়ে যেতে পারবে যেখানে তারা ব্লাস্ট করবেন, 200-র উপর রানটি চলে যাবে। পাকিস্তানের ক্ষেত্রে সেটি হচ্ছিল না, ফলে পাকিস্তান চেস ডাউন করতে পারছিল বা টার্গেট সেট করতে পারছিল 150 থেকে 170-এর মধ্যে। কিন্তু এই নতুন যে তারা পদক্ষেপটি গ্রহণ করেছে সেটি তাদেরকে 200 রান করতে সাহায্য করবে কিংবা 200 রানের মতো চেস করতে সাহায্য করবে। সমস্যার জায়গাটি সেটি, এক হচ্ছে বাবর আজমের ফর্ম, নাম্বার 2 হচ্ছে পাকিস্তান এই অ্যাপ্রোচটা অনেক দেরিতে গ্রহণ করেছে। সো পাকিস্তানের এই অ্যাপ্রোচ দেরিতে গ্রহণ করলেও পাকিস্তান শেষ পর্যন্ত এটি দিয়ে সফল হয় কিনা, বাবর আজমের জন্য এই পজিশনটি তার ব্যাটিং স্টাইলের জন্য সঠিক হলেও বাবর আজম নিজেকে খুঁজে পান কিনা সেটি এখন আমাদের দেখার অপেক্ষা থাকবে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ, বিশ্বকাপ, এই অংশগুলোতে। সো পরবর্তীতে অন্য যে কোনো বিষয় নিয়ে এরকম আলোচনার জন্য আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।